প্রিয় ছাত্রছাত্রীরা, সমাপ্ত হলো দেখো 2022 সালের কেমিস্ট্রি পরীক্ষা। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালো করে মিলিয়ে নাও এবং সেই সঙ্গে তোমাদের প্রশ্নটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বোরের পরমাণু মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের মধ্যে একটি ইলেকট্রন থাকে। হাইড্রোজেনে একটি ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাসে একটা, লিথিয়াম 2 প্লাসে একটা, কিন্তু লিথিয়াম 2 প্লাসে একটা, কিন্তু লিথিয়াম প্লাসে দুটো ইলেকট্রন, তাই এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অপশান সি। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমজীবী প্রকৃতির সবচেয়ে বেশি? সমজীবী প্রকৃতি সবচেয়ে বেশি কার্বন টেট্রাক্লোরাইড, মানে এদের মধ্যে তড়িৎদ্বিমত্বতা পার্থক্য সবচেয়ে কম। কোনটি দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? দ্বিমেরু ভ্রামক সর্বাধিক কার হবে? দেখো এই দুটো তো শূন্য, আর NF3 আর NH3-র মধ্যে NH3-র দুটো দ্বিমেরু ভ্রামকটা বেশি হয়, কারণ এক্ষেত্রে তোমার দুটো ডাইপোল একই দিকে ক্রিয়া করে। যে শর্তে একটি গ্যাস T উষ্ণতা এবং P চাপে তরলে পরিণত করা যায় তা হলো? কোন শর্তে গ্যাসকে তরলে পরিণত করা যায়? দেখো সংকট উষ্ণতার চেয়ে কম উষ্ণতা হতে হবে এবং চাপটা সংকট উষ্ণতার থেকে বেশি হতে হবে। সুতরাং দেখো এই যে শর্তটা, এটা তো হতেই হবে, তাই না? সুতরাং এই অপশান বি। আদর্শ গ্যাসের সমষ্ণ সম্প্রসারণে ডেল্টা এইচের মান কত হবে? ডেল্টা এইচ দেখো, যদি আদর্শ গ্যাস হয় এবং সমষ্ণ সম্প্রসারণ হয়, সমষ্ণ হলেই ডেল্টা এইচের মান 0 হবে। H2O প্লাস হাফ O2G গ্যাস আর H2O হাফ O2 এটা লিকুইড। এই দুটোর মধ্যে দেখো বিক্রিয়া এনথালপি যদি দুটো হয়, তাহলে এর মধ্যে কোনটা বেশি হবে, কোনটা কম হবে? আচ্ছা দেখো, আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তার মানে কী হবে? দেখো এইগুলো সব কেটে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার, এটা মাইনাস যদি এটা করা হয়, তার মানে লিকুইডটা এদিকে থাকবে, গ্যাসটা এদিকে থাকবে, তাহলে লিকুইড থেকে গ্যাস। বা এরমভাবে ধরতে পারো, দেখো এটা গ্যাস হচ্ছে, এটা লিকুইড হচ্ছে, সুতরাং লিকুইড হলে এখানে তোমার বেশি শক্তি নির্গত হবে, তার মানে ডেল্টা H2টা বেশি হবে। সুতরাং অপশান সি। CO প্লাস H2O G, CO2G প্লাস H2 বিক্রিয়ার সাম্যাবস্থায় স্থির উষ্ণতায় CO2 এর পরিমাণ বৃদ্ধি পাবে কোন ক্ষেত্রে? এখন দেখো, আমরা যদি এখানে অনুঘটক দিই কিছু হবে না, পাত্রের আয়তন কমালেও কিছু হবে না, এখানে যদি আমরা একমাত্র CO যদি বাড়িয়ে দিই এই বিক্রিয়ক পথ, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং অপশান সি, এটা অপশান সি হলো। আচ্ছা, এবার দেখো 8-এর দাগে, নিচের কোন যৌগটি সর্বাকার সুস্থির? সবচেয়ে সুস্থির কোনটা হবে? লিথিয়াম ফ্লোরাইড, কারণ এটার মধ্যে তোমার আয়নীয় চরিত্র সবচেয়ে বেশি। নিচের কোন অক্সাইডটি NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে না? এটা দেখো আম্লিক অক্সাইড, হ্যাঁ, এটা উভধর্মী, এটাও আম্লিক, তাই এগুলো সবাই বিক্রিয়া করবে। ক্যালসিয়াম অক্সাইডটা ক্ষারকীয় বা ধাতব অক্সাইড, এটা বিক্রিয়া করবে না। নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে? SN2 বিক্রিয়া কোনটা অংশগ্রহণ করবে? যেটা প্রাইমারি, অর্থাৎ এটা অংশগ্রহণ করবে। কোনটি তীব্রতর নিউক্লিওফাইল? তীব্রতর নিউক্লিওফাইল এই চারটের মধ্যে Br-, এটা আকারে অনেক বড়। নিম্নলিখিত কোন বিকারকটি কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তরিত করে? কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তরিত করে, এটা হচ্ছে তোমার অপশান ডি, জিঙ্ক অ্যামালগাম গাঢ়-সেল, এটা ক্লিভেনসন বিজারণ। নিচের কোন বিক্রিয়ায় মিথেন প্রস্তুত করা যায়? মিথেন প্রস্তুত করা যায়, দেখো এই তিনটে কোনটা নয়, এই একমাত্র ডি কার্বক্সিলেশনের মাধ্যমে মিথেন তৈরি করা যায়। ওকে, এটা হচ্ছে ডি কার্বক্সিলেশনের মাধ্যমে। 1 মিলিমোল অ্যামোনিয়া গ্যাসে ইলেকট্রন সংখ্যা, 1 মিলিমোল অ্যামোনিয়া গ্যাসে, এখন 1 মোল অ্যামোনিয়া গ্যাসে ইলেকট্রন অ্যাভোগাড্রো, মিলিমোল মানে এটা 20 হয়ে যাবে। আর ইলেকট্রন সংখ্যা যেহেতু বলেছে, তাহলে একটা অণুর মধ্যে ইলেকট্রন 10টা থাকে, তাই এইটা হবে সঠিক উত্তর, এটা। আরও একবার বলছি, দেখো 1 মোল যদি আমরা নিই, 1 মিলিমোল মানে 10⁻³ মোল। 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রো, তাহলে 10⁻³ অণু থাকবে কত? এত ইন্টু 10⁻20, 20 হয়ে যাবে। এবার একটা অণুতে ইলেকট্রন 10টা আছে, তাহলে এটা 20 থেকে 21 হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো M2O3 যৌগে M এর পারমাণবিক ভর 18 হলে তুল্যাঙ্ক ভর কত হবে? তুল্যাঙ্ক ভর সমান কি? পারমাণবিক ভর বাই যোজ্যতা। পারমাণবিক ভর 18 আর যোজ্যতা এখানে কত? এই M এর যোজ্যতায় অক্সিজেনের গায়ে 3 আছে, সুতরাং 3 দ্বারা ভাগ করতে হবে, সুতরাং এটা 6 হবে।
90 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? দেখো গ্লুকোজের আণবিক ভর কত? 180। সুতরাং 100 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণু কত হবে? এখানে 100 গ্রাম 180 গ্রাম গ্লুকোজে অণু হবে কত? অ্যাভোগাড্রো। আর এক কাউন্টে দেখো 6টা কার্বন পরমাণু আছে, তাই 6 ইন্টু অ্যাভোগাড্রো। তাহলে 90 গ্রামে কত হবে? 90 ইন্টু 180, 90 আর নিচে 180 ভাগ 2 কেটে দিলে এটা 3 ইন্টু অ্যাভোগাড্রো, সুতরাং এতটি হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রোমিনাস কি? এটা n-1 d 1 থেকে 10, ns 1 থেকে 2। আচ্ছা এরপর অথবা ল্যান্থারাইট মৌলসমূহের পরমাণু ক্রমাঙ্ক পৃথক হওয়া সত্ত্বেও তারা পর্যায় সারণীতে একই অবস্থান গ্রহণ করে কেন? এর কারণ হচ্ছে ল্যান্থানাইট সংকলনের জন্য প্রতিটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় কাছাকাছি হয়ে যায়। আচ্ছা মুক্ত শক্তি বলতে কী বোঝো? এটা তোমরা গিবসের মুক্ত শক্তির সংজ্ঞা জানো, হ্যাঁ, যে প্রমাণ চাপ ও একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে যে তাপগতি অপেক্ষকের হ্রাস দ্বারা বোঝা যায় একটা সিস্টেম নিট কী পরিমাণ কার্য করে, সেটা হচ্ছে মুক্ত শক্তি। এটা সংজ্ঞা বইয়ে পাবে। একটি উভমুখী বিক্রিয়া দুই দিকে বিক্রিয়া এনথালপির মানের কীরূপ পরিবর্তন ঘটে? দুই দিকে বিক্রিয়া হারের এনথালপির মান একই থাকে, শুধু ঋণাত্মক হয়ে যায়। ফরওয়ার্ড সমান মাইনাস ব্যাকওয়ার্ড, এনথালপি পরিবর্তন ফরওয়ার্ডে যা হবে ব্যাকওয়ার্ডে তাই হবে, শুধু ঋণাত্মক হয়ে যাবে। নিচের আয়নগুলিকে ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রম দেখো, এটা হচ্ছে sp কার্বন, সবচেয়ে কম ক্ষারকীয় হবে, তারপরে এটা sp2 তার থেকে বেশি, আর এটা sp3 কার্বন, এটা সবচেয়ে বেশি ক্ষারকীয়। আচ্ছা এরপরের যে অঙ্কগুলো রয়েছে, এরপরে যে প্রবলেম রয়েছে দেখো আমি পরপর দেখাচ্ছি। প্রথম যে প্রবলেম দেখো তাতে বলেছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে শতকরা 75 ভাগ কার্বন আছে। গ্যাসটির এসটিভিতে 100 সিসি এর ভর এত গ্রাম হলে হাইড্রোকার্বনটির আণবিক সংকেত কী হবে? আচ্ছা এটা ভালো করে বুঝে নাও। দেখো হাইড্রোকার্বনে কী কী থাকে? কার্বন আর হাইড্রোজেন, তার মধ্যে কার্বন 75%, তাহলে হাইড্রোজেন কত? 25%। এবার কার্বন আর হাইড্রোজেনের পরমাণুর সংখ্যার অনুপাত 75 বাই কার্বনের পারমাণবিক ভর, এটা হাইড্রোজেনের 25/1, সুতরাং 6.25:25, এটা ভাগ করলে 6.25। এই 6.25 দ্বারা দুটোকে ভাগ করলে এটা 1, এটা হচ্ছে 4। তাহলে স্থূল সংকেত কী হবে? একটা কার্বন ও 4টে হাইড্রোজেন, CH4। আণবিক সংকেত কত? CH4n। তাহলে আণবিক ভর কত হবে? কার্বন 12, হাইড্রোজেন 4, 4টে আছে 4, 16n। এবার দেখো বলেছে এসটিভিতে 100 সিসি গ্যাসের ভর কত? এত গ্রাম। তাহলে 22,400 সিসি গ্যাসের ভর কত হবে? এখান থেকে আমরা পাচ্ছি 16.016। তা দেখো এটা আণবিক ভর, এই 22,400 সিসি গ্যাসের যে ভর সেটা আণবিক ভর, আর এই আণবিক ভর দুটো সমান করে দিলাম, তাহলে সমান করলে n এর মান 1, সুতরাং হাইড্রোকার্বনের আণবিক সংকেত CH4। ওকে, আচ্ছা এরপর দেখো 2 নম্বর অথবা যেটা 350 ml একটি দ্বিপরমাণু মৌলিক গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 2 বায়ুমণ্ডলের চাপে ভর 1 গ্রাম, এর একটি পরমাণুর ভর কত হবে? প্রথমে দেখো আমরা এর আণবিক ভরটা বের করবো কীরকমভাবে। আমরা প্রথমে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 করলাম। এই প্রথমটা আছে STB করলাম, STBতে চাপ 1 atm, আয়তনটা V ধরলাম, আর উষ্ণতা 273। আর এদিকে দেওয়া আছে দেখো 2 atm চাপ, আর আয়তন 350 দেওয়া আছে, আর উষ্ণতাও 273ই আছে। এটাতে কেটে যায়, তাহলে V1 সমান কত? ডবল হয়ে যাচ্ছে 700 ml, অর্থাৎ STBতে আয়তন এত। তাহলে STBতে 700 ml গ্যাসের আয়তন 1 গ্রাম, এই যে এত 2 বায়ুমণ্ডলের চাপে 1 গ্রাম এত ml, তাহলে STBতে হচ্ছে 700, তাহলে 700 ml ভর 1 গ্রাম হচ্ছে। সুতরাং দেখো 700 ml গ্যাসের ভর 1 গ্রাম, তাহলে 22,400 ml গ্যাসের ভর যেটা হবে 32, সেটা হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভর হচ্ছে 32। তাহলে পারমাণবিক ভর কত হবে? যেটা দ্বীপ পরমাণু, যেহেতু যেমন O2, আণবিক ভর যদি 32 হয় তাহলে পারমাণবিক ভর কত হয়? 32/2 হবে, 16, যেহেতু দ্বীপ পরমাণু, তাহলে 16 হচ্ছে। তাহলে মৌলটার একটা পরমাণুর ভর কত হবে? একটা পরমাণুর ভর বের করার নিয়ম কি? পারমাণবিক ভর ইন্টু 1 AMU। তাহলে পারমাণবিক ভর ইন্টু 1 AMU, 16 ইন্টু 1 AMU, 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম গুণ করলে এটা একটা পরমাণুর ভর পেয়ে যাবো। আচ্ছা এরপর দেখো Fe2+ Fe3+ আয়ন দুটির মধ্যে কোনটি অধিকতর সুস্থির এবং কেন? এখন দেখো এই যে প্রশ্নগুলো তোমরা আমার যে সাজেশান তোমরা নিশ্চয়ই যারা ফলো করছো দেখবে, এই সাজেশানে কিন্তু এই প্রশ্নগুলো সবই রয়েছে। এটা সাজেশানে আমার উত্তর দেওয়া আছে, তাও আমি বলছি দেখো Fe2+ এর ইলেকট্রোবিন্যাস করবে, Fe3+ এর ইলেকট্রোবিন্যাস করবে। Fe2+ এবার 3d6 আর এটা হচ্ছে 3d5। দেখতে পাচ্ছ 3d5 মানে এটা হচ্ছে দেখা হবে অর্ধপূর্ণ সুস্থিত ইলেকট্রোবিন্যাস, আর এটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ নয় আর সম্পূর্ণ নয়, ফলে এটা কম সুস্থির। যেহেতু এটা অর্ধপূর্ণ ইলেকট্রোবিন্যাস সুস্থির, তাই Fe3+ আয়নটা বেশি সুস্থির। আচ্ছা এরপর দেখো CCl পর আর্দ্র বিস্তৃত হয় না, কিন্তু SiCl পর আর্দ্র বিস্তৃত হয়, কারণ ব্যাখ্যা করে।
এটা কি করবে দেখো, এগুলো সবই আমার সাজেশানে ছিল, তোমরা সাজেশানটা যারা নিয়েছো নিশ্চয়ই বুঝতে পারবে। CCl4 কার্বনের ফাঁকা ডি কক্ষক নেই, কিন্তু SiCl4 কার্বনের ফাঁকা ডি কক্ষক থাকায় জলের অক্সিজেন সিলিকনের ফাঁকা 3D কক্ষকে আক্রমণ করে এবং তোমার তাদের আর্দ্র বিশ্লেষণ ঘটায়, এইভাবে আর্দ্র বিশ্লেষণ ঘটায়। এটা আর একটু ডিটেলস তোমার আমার যে সাজেশানটা দিচ্ছি সেই সাজেশানে তোমরা পাবে যারা নিয়েছিলে। আচ্ছা, এরপর দেখো অজৈব বেঞ্জিন কি, এটা কীভাবে প্রস্তুত করা হয়। অজৈব বেঞ্জিন হচ্ছে বোরাজিন বা বোরাজল B3N3H6, এটা হচ্ছে অজৈব বেঞ্জিন। এটা হচ্ছে সংকেতটা তোমরা লিখতে পারো এইরকম BN না, এখানে ঠিক জায়গাটা নেই, এখানে লিখছে BN এই হচ্ছে তোমার অক্সিজেন, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। আর প্রত্যেকটার সঙ্গে তোমার যাই হোক গঠনটা আমি পরে তোমরা দেখে নিও। এটা হচ্ছে কীভাবে প্রস্তুত করে দেখো, এটা হচ্ছে ডাইবোরনকে অ্যামোনিয়া দিয়ে প্রথমে যুক্ত করলে এই জুট যৌগ তৈরি হয়, তাকে 473 কেলভিনে হিট করলে এটা তোমরা বোরাজিন পেয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর দেখো ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি আম্লিক এবং কেন। দেখো অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের এই গঠন, এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এই যে CH3 প্লাস আই এফেক্ট রয়েছে, ফলে কী হচ্ছে এই প্লাস আই এফেক্টটা গিয়ে তোমার এই অক্সিজেনের OH গ্রুপের অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য এই অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য OH বন্ধনের ইলেকট্রন অক্সিজেন থেকে কম পরিমাণে আকর্ষিত হবে, ফলে OH বন্ধনটা শক্তিশালী হবে এবং সহজে H+ নির্গত হবে না। কিন্তু এখানে কোনো এফেক্ট নেই, তাই এটা হচ্ছে বেশি আম্লিক। অথবা দেখো আইপিএসি নেম দেওয়া আছে গঠন সংকেত, আইপিএসি নামটা দেখো, এটা হচ্ছে তোমার 1 2 3 তিনটে OH গ্রুপ আছে, প্রোপেন 3টে কার্বনের জন্য প্রোপেন 1 2 3 ট্রাইল। আর যেটা দেখো লিখতে বলেছে N মিথাইল প্রোপান 2 অ্যামিন। দেখো প্রোপান মানে হচ্ছে তোমার 3টে কার্বন, আর 2 অ্যামিন মানে 2 হচ্ছে নাইট্রোজেন, আর N এর সঙ্গে মিথাইল, তাই N এর সঙ্গে মিথাইল, এই হচ্ছে তোমার যৌগটা। এরপর দেখো একটা অ্যালকিন ওজোলিসিস বিক্রিয়া 1 মোল অ্যাসিটালডিহাইড 1 মোল অ্যাসিটোন উৎপন্ন করে, অ্যালকিনটি শনাক্তকরণ এবং বিক্রিয়ার সমীকরণ। এই হচ্ছে দেখো অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন দুটোর মাঝখান থেকে অক্সিজেন তুলে নাও, তাহলে এই হচ্ছে তোমার অ্যালকিনটা 2 মিথাইল বিউটান 2 অ্যামিন, বিউটান 2 ইন বিউট 2 ইন 2 মিথাইল বিউট 2 ইন, এই হচ্ছে যৌগটা, ঠিক আছে অ্যালকিন। এবার কীভাবে বিক্রিয়াটা দেখবে দেখো, এই অ্যালকিন তার সঙ্গে OC দিয়ে এই হচ্ছে ওজোনাইড তৈরি করবে, ওজোনাইডের জিঙ্ক H2 দিলে এখান থেকে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটন তৈরি হবে। এরপর দিয়েছে দেখো একটি উদাহরণসহ মার্কনিকভাবে সূত্রটি বিবৃত করো। মার্কনিকভাবে সূত্রটা কি না, অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন অপ্রতিসম যোজক যুক্ত হয় তখন এই যোজকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে সেই কার্বনে যুক্ত হবে, দ্বিবন্ধযুক্ত সেই কার্বনে যেখানে হাইড্রোজেনের সঙ্গে কম আছে, এই ঋণাত্মক অংশ এই কার্বনে যোগ হবে, কারণ এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন, এখানে ধনাত্মক যোগ হবে। এটা হচ্ছে মার্কনিক নিয়ম এবং উদাহরণ দিয়ে দিলাম। এখান থেকে তৈরি হবে কি CH3 CH Br আর CH3, এই হচ্ছে উদাহরণটা দিয়ে দেবে। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। সোডিয়ামের দেখো ইলেকট্রন বিন্যাস 1:2:2 2p6 CS1, যোজ্যতা কক্ষের ইলেকট্রন হচ্ছে 3s1, তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যা কী হবে, যেহেতু 3 আছে, N হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, S যেহেতু তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, আর L 0 হলে তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা Mও 0 হবে, আর S এর মানটা +1/2 বা -1/2 যে কোনো একটা হবে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তোমরা বইয়ে আছে তোমার, যেটা হচ্ছে একটা ক্ষুদ্র গতিশীল ইলেকট্রন বা ওই জাতীয় কণার একই সঙ্গে ভরবেগ এবং অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না, Δx × Δp > H/4π হয়, তাই না, এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাসের নিরিখে হুন্ডের সূত্র বিবৃত করবে। হুন্ডের সূত্র দেখো অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করবে এই 2px2 2py1 আর 2pz2 1, এইভাবে দেখাবে। হুন্ডের সূত্র আমরা জানি কি, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ খালি থাকে ইলেকট্রনগুলি এককভাবে সেই কক্ষগুলি দখল করবে, প্রত্যেক ঘূর্ণন একই দিকে হয়। এখানে দেখো 4টে ইলেকট্রন আছে, প্রত্যেকটা একটা করে প্রথমে দখল করলো, তারপর আরেকটা ইলেকট্রন এখানে যুগ্মভাবে যুক্ত হলো, এই হচ্ছে হুন্ডের সূত্র। ম্যাঙ্গানিজ 2+ মধ্যে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, এটার জন্য ইলেকট্রন বিন্যাস করে নেবে।
এটা ইলেকট্রনের 3d5 দেখো, এটা শেষ। 3d5-এ 5টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এরপর দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অপেক্ষা বেশি হয় কেন? এটাও তোমাদের সাজেশনের মধ্যে ছিল, খুব ইম্পর্টেন্ট। দেখো সবই তোমার সাজেশন, তো যারা আমার সাজেশন নিয়েছিল বুঝতেই পারবে এটা সবই সাজেশনের মধ্যে রয়েছে। এবং 12-এরও তোমার সবই কিন্তু আমার সাজেশন থেকেই প্রায় পড়েছে। এখানে দেখো এই যে ফ্লুরিন, এটার আকারটা ছোট। এখানে তোমার এই যে 7টা ইলেকট্রন দেখো দ্বিতীয় কক্ষে আছে, ফলে ইলেকট্রন ঘনত্ব বেশি। অন্য একটি ইলেকট্রন যখন ঢুকবে ইলেকট্রন বিকর্ষণ হয়, তাই এখানে কম শক্তি নির্গত হয়। আর ক্লোরিনে দেখো আকারটা বড়, তৃতীয় কক্ষ, 7টা ইলেকট্রন, ফলে ইলেকট্রন যখন এখানে ঢুকবে বিকর্ষণটা কম হয়, তাই এখানে শক্তি বেশি নির্গত হয়, তাই ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিনের বেশি। আচ্ছা, এরপর দেখো কোনো মৌলের পরমাণু অপেক্ষা তার ক্যাটায়ন ক্ষুদ্র হয় কেন? ক্যাটায়নে গেলে তোমার ইলেকট্রনের তুলনায় প্রোটন বেশি থাকে, আর কি হয়, একটা কক্ষ কমে যায়। এই হচ্ছে দুটো কারণ। আচ্ছা, কার্বনেট আয়নের সকল সিও বন্ধন সমান কেন, ব্যাখ্যা করো। দেখো কার্বনেট আয়নের সকল সিও বন্ধন, এই যে এটা কার্বনেট আয়ন দেখো রেজোন্যান্স হয়। এই হচ্ছে কার্বনেট, এটা ইলেকট্রন এখানে আসছে, এটা এখানে চলে যাচ্ছে, ফলে এখানে দ্বিবন্ধন, এখানে সিঙ্গেল হয়ে গেল। আবার দেখো ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, আর এটা উঠে যাচ্ছে এদিকে, ফলে দেখো এখানে ডাবল আর এখানে সিঙ্গেল, তাহলে একটা এই মুহূর্তে এটা সিঙ্গেল, এই মুহূর্তে এটা ডাবল, হ্যাঁ না? তাহলে কার্বনেট আয়নের কী হচ্ছে, এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, অর্থাৎ সব জায়গায় দেখো একটা আংশিক দ্বিবন্ধন রয়েছে। তাই বলা যায় কি, যেহেতু কার্বনের প্রতিটি সিও বন্ধন আংশিক দ্বিবন্ধন লাভ করে, তাই প্রতিটি বন্ধন সমতুল্য, তাই প্রতিটি বন্ধন সমান হয়। এটাও তোমাদের সাজেশনে কিন্তু ছিল। আচ্ছা, N2 সরলরেখী হলেও ধ্রুবীয় কেন? কারণ দেখো এখানে N2 যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে NO আর এদিকে NN, দুটো ডাইপোল বিপরীতমুখী, কিন্তু এটা সমান নয়, তাই এখানে একটা নেট ডাইপোল থাকে। N2 তিরস্চুম্বকীয় কিন্তু O2 পরাচুম্বকীয় কেন? দেখো N2 এর ইলেকট্রন বিন্যাসটা করবে এটা সিগমা 1s2 সিগমা 1s স্টার 2 সিগমা 2s2 সিগমা 2s স্টার 2 পাই 2px2 পাই 2py2 আর সিগমা 2pz2। এখানে দেখো সবগুলো দেখো যুগ্ম হয়ে আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই N2টা তিরস্চুম্বকীয়। কিন্তু যখন O2 এর ইলেকট্রন বিন্যাস করছে, দেখো এই পাই 2px স্টার আর পাই 2px স্টার ওয়াই, এক্স আর ওয়াই, এখানে একটা একটা অযুগ্ম ইলেকট্রন আছে। এই দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে বলে এটা পরাচুম্বকীয়। এটা বললেই তোমাদের অ্যান্সারে দুইয়ে দুই পেয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো আমরা পরেরটায় চলে যাই। দেখো পরস্পর বিক্রিয়াকরণে এমন একটা গ্যাস মিশ্রণে মূল ভগ্নাংশ আংশিক চাপে এদের আমরা প্রতিষ্ঠা করতে হবে। দেখো মোট চাপ, মূল ভগ্নাংশ, আংশিক চাপের সম্পর্ক। আমরা ধরো একটা গ্যাস মিশ্রণ ধরলাম, সেখানে চাপ পি, মোট চাপ পি, এটা হচ্ছে মোট চাপ, উষ্ণতা টি, আয়তন ভি। উপাদান গ্যাসগুলির মূল সংখ্যা N1 N2 N3 ইত্যাদি পরপর, তাহলে মোট সংখ্যা N সমান N1 N2 N3 পরপর যোগ হয়ে যাচ্ছে। উপাদান গ্যাসগুলি আংশিক চাপ P1 P2 P3, তাহলে মোট চাপ P সমান সবগুলো যোগ হবে, এটা ডাল্টনের অংশ চাপ সূত্র অনুসারে। গ্যাস মিশ্রণে আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করলে কি হবে, PV সমান nRT। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কি গ্যাস মিশ্রণের টোটালতার ক্ষেত্রে। আর প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে P1 V সমান N1RT, P2 V সমান N2RT, P3 V সমান N3RT, এরকম পরপর হবে। তাহলে দেখো এইটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, তাহলে P1 V বাই PV সমান N1RT বাই NRT। তাহলে P1 বাই P সমান N1 বাই N, N1 বাই N মানে এটা হচ্ছে N এর মূল, এটা মূল সংখ্যা বাই এটা মোট মূল সংখ্যা সমান এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এটা হচ্ছে মূল ভগ্নাংশ কার না এ গ্যাসের মূল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা P1 সমান পাচ্ছি, PS গুণ করে দাও x1 ইন্টু পি। একইভাবে P2 সমান x2 পি, অর্থাৎ কি আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হয়ে গেল। এরপর দেখো এর যে একক বলেছে ভ্যান ডের ওয়ালস ধ্রুবক, এর একক অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, আর বি এর একক মোল লিটার মোল ইনভার্স। আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো C2H6 এর হাইড্রোজেনেশন এনথালপি দেওয়া আছে, আর C2H4, আর এরপরে দেওয়া আছে C2H6 এর অঙ্কটা আমি দেখাচ্ছি। দেখো এক মিনিট, অঙ্কটা দাঁড়াও একটু দেখে নিই কোথায় আছে। হ্যাঁ, পেয়েছি। এই হচ্ছে C2H4 এর হাইড্রোজেনেশন দেওয়া আছে। দেখো হাইড্রোজেনেশন এনথালপি C2H6G, এটা তোমার দেওয়া আছে। আর C2H6 এর দহন এনথালপি দেওয়া আছে এটা, আর এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের দহন এনথালপি 1 2 3 দিয়েছি দেখো একের সঙ্গে। আর C2H4 এর দহন এনথালপি বিক্রিয়া লিখে দিলাম এটা।
এবার 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করে -3 নম্বর সমীকরণ করলাম, করলে দেখো আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা দহন এনথালপি, এটা যোগ হবে, এটা বিয়োগ হবে, অর্থাৎ এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সুতরাং এত হয়ে গেল। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল, দেখে নেবে। আচ্ছা, এরপরে দেখো আদর্শ ক্লাস বাস্তব ক্লাসের চেয়ে আদর্শ ক্লাস অপেক্ষা বাস্তব ক্লাসের এন্ট্রপির মান বেশি না কম ব্যাখ্যা করো। এখন দেখো বাস্তব ক্লাসের এন্ট্রপি বেশি হবে, কারণ কি আদর্শ ক্লাসের যে উপাদান কণাগুলি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু বাস্তবে ক্লাসে তোমার সুশৃঙ্খল বিন্যাস থাকে না খুব বেশি, যার জন্য এখানে কণাগুলির বিশৃঙ্খলা বেশি থাকে, তাই বাস্তব ক্লাসটা বেশি তোমার এন্ট্রপি হবে। দেখা হচ্ছে সম-আয়তনীয় প্রক্রিয়ার শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। এখন দেখো তাপ গতিবিদ্যার থেকে আমরা জানি ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডব্লিউ, মানে ডব্লিউ সমান মাইনাস পি ভি টু মাইনাস ভি ওয়ান, বা অর্থাৎ ডেল ভি হচ্ছে। এখন সম-আয়তনীয় প্রক্রিয়া যেহেতু ডেল ভি জিরো হবে, আয়তনীয় পরিবর্তন জিরো, তাহলে ডেল্টা ইউ সমান কিউ ভি মাইনাস পি ইন্টু জিরো, অর্থাৎ কিউ ভি। সুতরাং সম-আয়তনীয় প্রক্রিয়ায় শোষিত তাপ সমান এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান। আচ্ছা, আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, এটা তোমাদের বইয়েই আছে, 2014 সালে এটা পড়েও ছিল একবার। হ্যাঁ, আমি তো একবার দেখাচ্ছি, দেখো তোমাদের বই থেকে ডিটেলসটা আমি তোমাদের করে দিতে পারতাম, কিন্তু সময়টা অনেকটাই বেশি চলছে। এই যে দেখো তোমার আইন ইলেকট্রন পদ্ধতিতে তোমাদের ছায়ার বইয়ে আছে, দেখবে এটা এই যে সমীকরণটা রয়েছে, ঠিক আছে, এই আইনি রূপ করে নেবে, সেখান থেকে তোমরা এটা সমতা বিধান করবে। এটা 2014 সালে পড়েছিল, 2014 সালে এটা পড়েছিল, ঠিক আছে। এটা আমি আর বলছি না, এটা আমার অন্য একটা ভিডিও আছে, সেখানে তোমরা এটা দেখে নিতে পারবে কী আর এটা হয়েছে। আচ্ছা, ব্লিচিং পাউডারের মধ্যে দেখো যে ব্লিচিং পাউডারের মধ্যে এটা তোমার সাজেশনে দেওয়া ছিল CaOCl Cl, আর এটা Ca2 প্লাস আর Cl মাইনাস Cl মাইনাস, এটা হচ্ছে -1 জান স্তর, আর এটা জান স্তর বের করার জন্য দেখো আমি অক্সিজেন -2 আর ক্লোরিন প্লাস এক্স, সমান এটা -1, তাহলে এক্সটা +1, সুতরাং দুটো ক্লোরিনে একটা -1 একটা +1। আচ্ছা, এরপর দেখো এই যে মার্কের পার হাইড্রল, এটা হচ্ছে তোমার আচ্ছা, অসামঞ্জস বিক্রিয়া বলতে কি বোঝায়, যে বিক্রিয়ায় দেখো কোনো মৌল একই সঙ্গে জারিত এবং বিজারিত হয়, সেটা হচ্ছে অসামঞ্জস বিক্রিয়া। এই হচ্ছে তোমাদের অসামঞ্জস বিক্রিয়া, এই সংজ্ঞাটা রয়েছে। দেখো এখানে একটা মৌল একই সঙ্গে জারিত হলো, একই সঙ্গে বিজারিত হলো, এটা হচ্ছে অসামঞ্জস বিক্রিয়া। আর এই যে তোমাদের দেখো জারণ সংখ্যা পদ্ধতিতে যে ব্যালেন্স করতে বলেছে, এটাও তোমাদের সালেই পড়েছে, দুবার এই সালে পড়েছিল, এটা দুটো সালে এটা পড়েছিল। এটাও তোমাদের বলেছিলাম যে আমি দেখো তোমাদের আমার সঙ্গে যারা যুক্ত ছিলে আমি তাদের বলেছিলাম যে আমার সাজেশন এবং প্রিভিয়াস ইয়ার দুটো করলে কিন্তু 100% কমন পাবে, এবং দেখো সেটাই কিন্তু হচ্ছে। আচ্ছা, মার্কের পার হাইড্রল দেখো এটা কিন্তু আউট অফ সিলেবাস প্রশ্ন, এবছর এটা সিলেবাসে ছিল না, কিন্তু এটা আউট অফ সিলেবাসে প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছে, আর এটা কিছু করার ছিল না, এটা যেহেতু আউট অফ সিলেবাস, কারণ কি হাইড্রোজেন পারঅক্সাইড এবছর তোমাদের সিলেবাসে ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে তোমাদের এটা দিয়ে দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু ঠিক হয়নি, এটা হচ্ছে ভুল করেছে, এটা দেওয়াটা উচিত হয়নি। আমি মার্কের পার হাইড্রলটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মার্কের পার হাইড্রল, দেখো আমার নোটসটাতে সুন্দর করে আছে, কিন্তু এখানে একটু খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে বইটাতে আমি পাচ্ছি না, মার্কের পার হাইড্রলটা ঠিকমতো খুঁজে পাচ্ছি না। তোমরা আমার যে নোটসটা আছে সেই নোটসটাতে তোমরা দেখতে পারো। মার্কের পার হাইড্রল অ্যাকচুয়ালি তোমার কি 30% H2O2, মার্কের পার হাইড্রল অ্যাকচুয়ালি H2O2 এর 30% জলীয় দ্রবণ, এটাকে বলে মার্কের পার হাইড্রল। এটা কীভাবে প্রস্তুত করা হয় সেইটা তোমার একটু বললে ভালো হতো, সেটা আমি বইয়ে এই মুহূর্তে পারছি না, আমার নোটসে তোমার রয়েছে, এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। ওকে, আচ্ছা, এরপর দেখো ভারী জলের ব্যবহার তোমরা বইয়ে পেয়ে যাবে। এটা ওই মডারেটর হিসেবে তড়িৎ যে চুল্লি আছে সেই চুল্লিতে ভারী ইলেকট্রনের গতি রোধ করার জন্য মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস উৎপাদনের শর্ত এবং সমীকরণ, এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এবছরের সিলেবাসে কিন্তু এটা ছিল না, তা সত্ত্বেও এটা দিয়ে দিয়েছে। এটাও কিন্তু তোমার একটা ভুল প্রশ্ন দিয়েছে এবছর। হ্যাঁ, এটা আর একটু দেখো এই যে তোমার
সিসিএল পর আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু এসআইসিএল পর আর্দ্র বিশ্লেষিত হয় কেন, এটা তোমাদের বইয়ে এইখানটায় রয়েছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এর বছর সালে আমি দিয়েছিলাম সাজেশনে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের গুরুত্ব দেখো এরপরে রয়েছে। ম্যাগনেসিয়ামের গুরুত্ব, এই যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের গুরুত্ব এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই যে প্লাস্টার অফ প্যারিস, জিপসামকে ঘূর্ণায়মান চুলিতে 110 থেকে 120 উষ্ণতায় উত্তপ্ত করলে এটা আংশিক নিরুদিত হয়ে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। ওকে, এই প্রশ্নটা পেয়ে গেলে এরপরে দেখো পরেরটায় চলে যাই। অ্যালুমিনিয়াম 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে 1 ক্লোরোপ্রোপেনের কি ঘটে সমীকরণ সহ লেখো। এখন 1 ক্লোরোপ্রোপেন দেখো, এটাকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে হিট করা হয় তাহলে এখানে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটে, এই ক্লোরিনটা মাঝখানে গিয়ে এটা 2 ক্লোরোপ্রোপেন তৈরি করে। ওকে, কোনো জৈব যৌগে নাইট্রোজেন এবং সালফার উভয় উপস্থিত থাকলে রাসায়নিক পরীক্ষার নির্দেশে কোন আয়নটি পাওয়া যাবে? দেখো, নাইট্রোজেন এবং সালফার দুটো থাকলে এটা থায়োসায়ানাইড আয়নটা পাওয়া যাবে রাসায়নিক নির্দেশে। 2 বিউটিনের কতগুলি সমবায়বী গঠন সম্ভব তা গঠনচিত্র সহ লেখো এবং তারা কী ধরনের সমবায়তা দেখায়। 2 বিউটিনে দেখো দু রকমের গঠনগত সমবায়তা দেখা যায়, এটা সিস 2 বিউটিন আর ট্রান্স 2 বিউটিন, এই দুটো হচ্ছে জ্যামিতিক সমবায়। আচ্ছা, একটা ইলেকট্রোফাইলের নাম ও সংকেত দেখো, ইলেকট্রোফাইল যেমন NO2+ নাইট্রোনিয়াম আয়ন। আচ্ছা, এরপর দেখো এটা তোমাদের যে অঙ্কটা দিয়েছিল, N2O4G থেকে 2Na2G বিক্রিয়াটির সাম্যাবস্থায় 318 কেলভিন এবং 2 atm মোট চাপে N2O4 এর বিয়োজন মাত্রা 28% হলে KPKCর মান কত হবে? এটা কীভাবে করবে দেখো, N2O4 আমরা শুরুতে মোট এটা 1 ধরলাম, এটা 0, এবার সাম্যাবস্থায় মোল সংখ্যা কী, এতে যেহেতু দেখো এই 28% বিক্রিয়া করছে, তাহলে এই 28% হচ্ছে যেহেতু তোমার বিয়োজন মাত্রা, তাহলে 1 - 28/100 এতটা হচ্ছে কমে যাবে, সাম্যাবস্থা থাকবে এত, আর এখানে ডবল তৈরি হবে 2 আছে যেহেতু এটা, তাহলে আংশিক চাপ সমান কি, মোট মোল সংখ্যা এত হচ্ছে, তাহলে এর মোল সংখ্যা বাই এটা, তাহলে এটা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ 2 আছে, এটাও করলাম একই রকম। কেপি মানে কি, এখানে 2NO2 আর এটা N2O5, তাহলে PNO2² এটা হচ্ছে মূল আংশিক চাপটা এখানে বসিয়ে দিলাম, তার স্কোয়ার, এটা N2O4 বসিয়ে দিলে এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে এটা হচ্ছে 0.68 হচ্ছে। আর কেপি সমান KC RT ডেল্টা এন, এখানে দেখো ডেল্টা এনটা কত, এখানে 2 আর এখানে 1, তাহলে 2 - 1 মানে 1, তাহলে KC সমান KP/RT, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে KP আর এই RT, আর এর মান 0.082 আর এটা 318 বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে এটা এত হচ্ছে KC। ওকে, তাহলে এরপরে দেখো আমরা দেখব CO + ½ O2 CO2 KP/KC মান কত হবে। এখন দেখো CO আর CO2 এখানে ডেল্টা এনটা কত হচ্ছে, এটা 1, এটা 1 + ½ -½ তাহলে KP সমান KC RT, ডেল্টা এনের জায়গায় -½ তাহলে KP/KC সমান RT ½ ওকে। আচ্ছা, লাস্ট হাতের নীতি তোমরা এটা বইয়ে নিশ্চয়ই পেয়ে যাবে, অসুবিধা নেই, আমি তাও বলছি। দেখো, যখন কোনো সিস্টেম একটা সাম্যাবস্থা থাকে তখন সাম্যাবস্থায় সিস্টেমটা সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্ত বা কারকগুলি যদি কোনো একটা পরিবর্তন করা হয় তাহলে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতদূর সম্ভব প্রশমিত করা যায়। আচ্ছা, এবার 20 দাগে দেখো BF3 গঠিত হয় কিন্তু BH3 হয় না কেন? BF3তে দেখো ফ্লোরিন পরমাণু বোরনের ফাঁকা টুপি কক্ষের সঙ্গে রেজোনেন্সের মাধ্যমে অসমযোজী পাই বন্ধন গঠন করে, ফলে বোরন অষ্টকপূর্ণ হয় এবং তাই BF3 হয়। এই হচ্ছে তোমার এই বিক্রিয়া, এটা দেখাবে বোরন হচ্ছে এইভাবে অসমযোজী বন্ধন করে বোরনের তোমার অক্টেট পূর্ণ করছে, ফলে এটা সহজে গঠিত হয়। কিন্তু এরূপ BH3তে হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন না থাকা এরূপ কোনো পাই বন্ধন গঠিত হয় না, তাই বোরন পরমাণু অষ্টক পূর্ণ করার জন্য দুটি BH3 অণু ডাইমার গঠন করে B2H6 উৎপন্ন করে, তাই হচ্ছে BH3 হয় না, অর্থাৎ এটা B2H6 হয়, BH3 হয় না। এরপরে দেখো প্রশ্ন ছিল অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড সংরক্ষণ করা যায় না কেন? অ্যালুমিনিয়ামের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা অ্যালুমিনিয়ামের পাত্রের গায়ে লেগে থাকে, ওই আস্তরণ ভেদ করে আর অ্যালুমিনিয়াম নাইট্রিক অ্যাসিড সংস্পর্শে আসতে পারে না, ফলে অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যায়। বিক্রিয়াটা দেবে 2L + 6HNO3 L2O3 6NO2 + CH2। আচ্ছা, এরপর দেখো বেকিং পাউডারে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম বাইকার্বনেট জলের সংস্পর্শে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই সমীকরণটা পারলে দেবে, না পারলে শুধু এটা বললেও 1 নম্বর পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড কিন্তু পলিহাইড্রিক অ্যালকোহলের উপস্থিতিতে তীব্র অ্যাসিড রূপে আচরণ করে কেন?
এটাও তোমাদের দেখো এবছরের সিলেবাসে কিন্তু আউট সিলেবাসের প্রশ্ন। এটা আউট সিলেবাসের প্রশ্ন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বোরিক অ্যাসিডে যে প্রবলেমটা দিয়েছে, বোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি তোমার মৃদু অ্যাসিড, কিন্তু তোমার যখন ওই দেওয়া হয় তখন তীব্র অ্যাসিডের মতো আচরণ করে। এই হচ্ছে দেখো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডটা আচ্ছা, এইখান থেকে তোমরা এইটা দেখে নিলে হবে। দেখো এই যে বোরিক অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া করে দেখো বোরেট তৈরি করছে। সেই বোরেটটা এই যেমন পলিহাইড্রিক অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে এই চিলের যৌগ তৈরি করে। এই চিলের যৌগ তৈরি করে বলে এই যৌগটা মানে এই যে সাম্যাবস্থাটা ডান দিকে সরে আসে, ফলে এখান থেকে এই প্রচুর পরিমাণে H+ নির্গত হয়। এই জন্য তোমার এটা তীব্র অ্যাসিড হিসেবে আচরণ করে। এটা সাজেশনে দিয়েছিলাম BCl3 মনোমারুক্য থাকে, কিন্তু এটা ডাইমারুক্য থাকে। কারণ কি, এখানে BCl3তে দেখো বোরনের ক্লোরিন থেকে বোরনের সঙ্গে অসমযোজী পাই বন্ধন গঠিত হয়, ফলে বোরনের অষ্টক পূর্ণ হয়ে যায়। তাছাড়া বোরনের আকার ছোট বলে বোরন তার চারদিকে 4টে ক্লোরিনকে নিতে পারে না। কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কী হয়, অ্যালুমিনিয়াম তার আকার বড়োর জন্য ক্লোরিনের সঙ্গে অ্যালুমিনিয়াম অসমযোজী পাই বন্ধন গঠিত হয় না। তাই ক্লোরিন কী করে, অ্যালুমিনিয়ামের সঙ্গে দুটো LCl3 পরস্পরের সঙ্গে পাই বন্ধন করে এই অসমযোজী সি বন্ধন করে L2O3 তৈরি করে। এই হচ্ছে তোমার এইভাবে দেখো, এইভাবে তোমার অসমযোজী বন্ধন করে LC গঠন করে। আচ্ছা, বোরাক্স বিট পরীক্ষায় প্রথমে স্বচ্ছ গুটিতে কোন যৌগ উৎপন্ন হয়? বোরাক্স বিট যে পরীক্ষা হয় সেখানে সোয়াগা, যেটা বোরাক্স বিট, সেখানে স্বচ্ছ গুটিতে দেখো প্রথম যেটা তৈরি হয়, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বোরাক্সের এই যে তোমার এটা দেখো, বোরাক্সকে উত্তপ্ত করলে ফুলে ওঠে এবং কাঁচের মতো স্বচ্ছ গুটি তৈরি করে। এই গুটিটা হচ্ছে সোডিয়াম মেটাবোরেট এবং বোরন ট্রাইঅক্সাইডের মিশ্রণ, অর্থাৎ এই সোডিয়াম মেটাবোরেট আর B2O3 এই দুটোর মিশ্রণ হলো বোরাক্স বিট। ওকে, আচ্ছা, একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা কীভাবে পার্থক্য করবে ইথিলিন এবং অ্যাসিটিলিন? ইথিলিন আর অ্যাসিটিলের মধ্যে কীভাবে পার্থক্য করবে? দেখো, অ্যাসিটিলিন হচ্ছে তোমার এটা, এর মধ্যে আমরা যদি অ্যামোনিয়াযুক্ত কিউব প্লাস ক্লোরাইড দিয়ে দাও, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যুক্ত কিউব প্লাস ক্লোরাইড, তাহলে কী হবে, এখানে হচ্ছে এই CCU, এটা হচ্ছে কিউব প্লাস অ্যাসিটিলাইডের লাল অধক্ষেপ তৈরি হবে। কিউব প্লাস অ্যাসিটিলাইডের লাল অধক্ষেপ তৈরি হবে। কিন্তু তোমার ইথিলিনের মধ্যে যদি এরকম দেওয়া হয়, ইথিলিনের মধ্যে যদি একই জিনিস দেওয়া হয়, তাহলে এখানে লাল অধক্ষেপ তৈরি হবে না। সুতরাং এইভাবে পার্থক্য হয়ে যাবে। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডেহাইড কীভাবে তৈরি করবে? অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডেহাইড, এটাও দেখো সাজেশনের মধ্যেই, তোমার এগুলো সবই সাজেশনে দেওয়া আছে। তোমরা সাজেশন যারা নিশ্চয়ই দেখেছো বুঝতে পারবে। 20% H2SO4 আর 1% HgSO4 আর 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া বলেছিলাম এটা। এখান থেকে তৈরি হবে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এরপর দেখো ভাঁজ বিক্রিয়ার সাহায্যে প্রোপেন প্রস্তুত করা কষ্টসাধ্য কেন? এটাও তোমাদের সাজেশনে দিয়েছিলাম। কারণ প্রোপেন দেখো এটা অসমযোজী, এই প্রোপেনটা হলো তোমার একটা অপ্রতিসম অ্যালকেন। এই অপ্রতিসম অ্যালকেন ভাঁজ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায় না, কারণ অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে গেলে আমাদের দুটো অ্যালকিল হ্যালাইড নিতে হবে। এটার জন্য দুটো অ্যালকিল হ্যালাইড নিতে হবে। আর যখন দুটো অ্যালকিল হ্যালাইড নেব তখন মিশ্র ভাঁজ বিক্রিয়া হয়। দুটো অ্যালকিল হ্যালাইড নিলে তবে প্রোপেন তৈরি হবে। এই হচ্ছে CH2CH3, এটা প্রোপেন তৈরি হবে। কিন্তু তার সঙ্গে এদের নিজেদের মধ্যে বিক্রিয়ায় তৈরি হবে ইথেন, এবং এদের নিজেদের মধ্যে বিক্রিয়ায় তৈরি হবে বিউটেন। তাই হচ্ছে প্রোপেন তৈরি করা কষ্টসাধ্য। কারণ কি, এই যে তিনটে যৌগ, এদের থেকে প্রোপেনকে আলাদা করাটা খুব কঠিন, ফলে ভাঁজ বিক্রিয়ার সাহায্যে প্রোপেন করা কঠিন। আচ্ছা, অ্যাসিটিলিনের আম্লিকতা কীভাবে ব্যাখ্যা করবে? দেখো, অ্যাসিটিলিনের আম্লিকতা ব্যাখ্যা দেখো, আমি একটু দেখাচ্ছি। অ্যাসিটিলিন দেখো, এখানে যেহেতু কার্বনটা ট্রিপল বন্ড, এই যে কার্বনটা এটা হচ্ছে ট্রিপল বন্ড, মানে এটা SP মানে কার্বনের তড়িৎ অনেক বেশি। এই তড়িৎ বেশি হওয়ার জন্য এই CH বন্ধনে ইলেকট্রনকে কার্বন নিজের দিকে আকর্ষণ করে। এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে?
তড়িৎ ঋণাত্মতা বেশির জন্য কার্বন সিএইচ বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানে, ফলে এটার মধ্যে একটা আংশিক পজিটিভ চার্জ চলে আসে। এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস হয়, ফলে এটা আম্লিকতা আসে। এবং আম্লিকতা যে আছে এটা প্রমাণ করার জন্য কী করতে হবে, অ্যাসিটিলিনের সঙ্গে আমরা যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাই তাহলে কী হবে, এখান থেকে তোমার সোডিয়াম অ্যাসিটিলাইট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটা প্রমাণ করে যে অ্যাসিটিলিন আম্লিক ধর্মী। এবার দেখো এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ, এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ। এখন দেখো প্রথমে কি হবে, আচ্ছা আমি এখানে লিখছি, দেখো এখানে Br2 দিলে এখানে ব্রোমিন যোগ হবে, ব্রোমিন CH2 বন্ড CH2 বন্ড Br, এটা হবে। এটার সঙ্গে দেখো কেউই চিত্রনল দিয়ে তাপ করলে এটা HBr, দুটো HBr বেরিয়ে গিয়ে অ্যাসিটিলিন হয়ে যাবে, এটা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মধ্যে দেখো তরল অ্যামোনিয়া NaNH2 দিলে এটা হচ্ছে সোডিয়াম লবণ হয়ে যাবে CNA, এটা হয়ে যাবে। এটার মধ্যে দুমূল CH3I দিলে দুদিকে দুটো CH3 যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা CH3 CCCH3। এগুলো কিন্তু সবই তোমার সাজেশনের মধ্যেই ছিল, সাজেশনেই পুরো 100% এগুলো রয়েছে। আচ্ছা এটা দিলে প্রথমে কি হবে, এটা তৈরি হবে COCH3, এটা ফিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন। এবার জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এটা ক্লিভেনসন বিজারণ। প্রচুর জায়গায় দেখো এটা পড়েছে, ক্লাস 12-এ পড়েছে, 11-এ পড়েছে, 11-এর অনেক জায়গায় পড়ছে। এটা CH2 CH3 হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার বিক্রিয়া হয়ে গেল। আশা করছি তোমাদের পুরো যেটা আমি ব্যাখ্যা করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাও উত্তরগুলো, আর পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে।